সময় যখন খারাপ যায় সাদা কাপড় থেকে নাকি রং ওঠে, মানে এমনটাও মানুষ বলে। দর্শক, একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক, নাকি বাংলাদেশের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক? সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানান। যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আবার হঠাৎ করে গভীর রাতে ভারত ছেড়েই দুবাইয়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় শেখ হাসিনার জন্য দুঃসংবাদ বয়ে আনলো। দুঃসময়ে ফাঁসে নেই ভারতও। কি করতে যাচ্ছে দর্শক শেখ হাসিনার কপালে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। পেরিয়েছে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এই নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই তর্কে জিতা জাতীয় কথা আমারে বললেন না। আপনি তর্কে জিতছেন, 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। জিজ্ঞেস করতে চাই যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধাও উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু? কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম, ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল যারা নাকি বিশেষ করে আওয়ামী লীগ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, এবং যারা নাকি আওয়ামী লীগকে হেড করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ফরজ হয়ে যাবে আমার মনে হয় দেখাটা। যদি এইভাবে ভুলি ভাই, ভুল হবে না, আল্লাহ তুমি মাফ করো। যাই হোক দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা আপনার এক প্রকার ধরতে পারেন, মানে নির্বাচন যদি আজকে হয়, ধরেন আজকেই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাফিজ ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। এর ফলে ভারতে থাকার বিষয়টি নিয়ে আরও জটিলতা দেখা দেয়। কিন্তু প্রশ্ন হলো, সেখানে আর কতদিন থাকতে পারবেন আওয়ামী লীগের এই সভাপতি? এরপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে শেখ হাসিনা অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন। তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য, কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এই নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। সেখানেই উঠেছেন শেখ হাসিনা। এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায়। সেই ছবিও
গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন, যে কোনো সময় তিনি চট করে ঢুকে যেতে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। শেখ ফরিদ, এটিএন নিউজ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। তার জবাবে ভারত জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবেন। শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাওয়ার তথ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে দিল্লি। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যায়। পরবর্তীতে ইউনূস সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেন। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কিভাবে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এর আগে দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল, নানা গুঞ্জন উঠে। তবে সবশেষ ভারত যুক্তরাষ্ট্রের কাছে তা স্পষ্ট করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। তবে জানা গেছে ভারতের শেখ হাসিনার সাথে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রয়েছেন। সেখানে মেয়ের সাথে আড্ডা এবং পার্কে ঘুরেঘুরিতে সময় কাটাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাঁক ঘুরিয়ে দেয় গেল বছরের জুলাই আন্দোলন। এই আন্দোলনেই পতন হয় দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররাই ছিল এই আন্দোলনের প্রাণভোমরা। হাসিনা সরকারের পতনের পর দেশের নতুন বন্দোবস্ত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই আত্মপ্রকাশ করেছে শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি। আর রোববার জুলাই আন্দোলনের আরেক সংগঠক আলী আহসান জুনায়েদ তার ফেসবুকে ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল গঠনের। স্ট্যাটাসে নিজেকে জুলাই গণ অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচয় দেন আলী আহসান জুনায়েদ। তিনি লিখেন, ৩৬শে জুলাই পথে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই। স্ট্যাটাসের কমেন্টে দেওয়া ফর্ম পূরণ করে সকলকে যুক্ত থাকার আহ্বান জানান জুনায়েদ। সময় যখন খারাপ যায় সাদা কাপড় থেকে নাকি রং ওঠে, মানে এমনটাও মানুষ বলে। দর্শক, একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক, নাকি বাংলাদেশের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলারই। অনেক মানুষ বলছেন যে আসলে সমস্যাটার সূত্রপাতটা কোথা থেকে হলো, কেন ৫৩ বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান বাঙালিরা নিল, ব্যবসায়ীরা নিল, জনগণ নিল, যেটা এখন একটা বুমেরাং অবস্থায় দাঁড়িয়েছে। আর এই সমস্যাটার কারণ খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষ এটা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখান থেকেই আসলে ঝামেলাটা পাকাইছে। তাকে ওইখানে আশ্রয় দেওয়া
এটা ছিল প্রথমত একটা ইস্যু। যদিও এটা নিয়ে অন্তর্বর্তী সরকার বা জনগণ এতটা রিয়েক্ট প্রথম ধাপে দেয় নাই, কিন্তু যখন তিনি ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন অডিও বক্তব্য দিচ্ছেন বা ফোন আলাপ বক্তব্য সামনে আসছে, আবার কেউ কেউ বলছেন তার এই বক্তব্যগুলো সবগুলো তার না, এআই জেনারেট করে তার ফোন আলাপগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। যাই হোক, তো এই যে ইস্যুগুলো থেকে ওপার বাংলা থেকে এপার বাংলায় একটা উত্তেজনা তৈরি হচ্ছে। কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ আবার ইয়ানফসি করছে, আবার সমন্বয়করা বলতেছে যে মানে কারোর পিঠের চামড়া থাকবে না, মানে রাজনৈতিক দলগুলো একটা টেনশনে আছে। এই যে একটা অস্থির উদ্বেগকর পরিস্থিতি, আবার ধরেন এই যে ইস্কন ইস্যু বা সনাতনী জাগরণ মঞ্চ ইস্যু অথবা আরো বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের যে সাপোর্টিং, সেগুলোর কারণেও পরিস্থিতি আরোটা খারাপ হয়েছে এমনটাই মনে করছেন। এই যখন অবস্থা, তখন শেখ হাসিনার ইস্যুতে ভারতের আজকের যে বক্তব্য, সেটা নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য খারাপ সংবাদ, আওয়ামী লীগের জন্য এটা এক ধরনের খারাপ সংবাদ। তবে যদি এটা ভারতের অন্তরের কথা হয়ে থাকে, আমরা ভারতের একটা অবস্থান তো ক্লিয়ার যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে রক্ষার পক্ষে বা ওনাকে ভারতে জায়গা দেওয়ার পক্ষে কিন্তু সবাই অবস্থান নিয়েছে, এ হাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এখন গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন দুই দেশের মধ্যে যে বৈরী একটা সম্পর্ক, সেটাকে একটু বরফ গলানোর জন্য। তো সেখানে নানান ইস্যুতে বক্তব্যের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল যে কি বলে যে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেগুলোকে ভারত আসলে কিভাবে দেখছে। এই যে ইউনূস সম্পর্কে বিভিন্ন কথা বলছেন, বা উপদেষ্টাদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন, বা সমন্বয়কদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। ইভেন ভারত থেকে যুক্তরাজ্যে যে একটা প্রোগ্রাম হয়ে গেল, সেখানেও তিনি বেশ লম্বা চড়ে একটা ব্রিফিং করেছেন, যেখানে বরাবরই তাকে ক্ষমতাচ্যুতির জন্য ডক্টর ইউনূস সরকারকে তিনি দায়ী করছেন। ইভেন এখানে যারা উপদেষ্টারা আছেন তাদেরকেও এখানে অনেক ধরনের মন্তব্য করেছেন। তো ভারত আসলে এই ব্যাপারে তার মেন্টালিটি কি? তো বলা হচ্ছে যে আপনার ভারত বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে, এগুলোকে ভারত সরকার সমর্থন করে না। এটা তিনি ব্যক্তিগত জায়গা থেকেই করছেন। আপনার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফিং করছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মিশ্রি বলছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথমে আমি এই প্রশ্ন রাখছিলাম, বরং এই সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যে নিহিত। এটাই বাস্তবতা। কোন একটা রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করে যখন আরেকটা রাজনৈতিক দলের সাথে দেশের সাথে সম্পর্কের জায়গা তৈরি হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। যেমন ধরেন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল খুব চেষ্টা করে, বাংলাদেশে কিছু অংশ আছে, কিন্তু এটা কি হচ্ছে না। জনগণের পালসটা আপনার বুঝতে হবে। কিন্তু আস্তে আস্তে আবার দেখেন, এখন বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের প্রতি পজিটিভ মাইন্ড নিয়ে আসছে, কিন্তু বিপরীতে কি হয়ে গেছে, বাংলাদেশের জনগণ ভারতের জনগণের বিরুদ্ধে আরেকটা নেগেটিভ মাইন্ড নিয়ে আসছে। এখানে ওই দেশের সরকার যেমন দায়ী, ওই দেশের কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু জনগণও সেটার জন্য কিন্তু দায়ী। বলা হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো আলাদা প্ল্যাটফর্ম দেয়নি, বরং হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই সকল মন্তব্য চালাচ্ছেন। ঢাকায় তার সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকেও জানিয়েছেন, ভারত জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক। তো সংখ্যালঘুদের ঘটনাগুলোর ব্যাপারেও আপনার এখানে তিনি কথা বলেছেন। সরকারও তাদের জায়গা থেকে বলা হচ্ছে যে মানে আপনার কি বলা হচ্ছে, এটার যে ভারতের বিভিন্ন মিডিয়া যে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, সেগুলো নিয়েও তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। এছাড়া এখানে বিভিন্ন ইস্যুতে আপনার বক্তব্য হয়েছে। তো যাই হোক, এখন বোঝা গেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা সম্ভবত ভারত সরকারের কাছে খরচের খাতায় পড়তে যাচ্ছেন। সামহাও কিছুটা বাতাস এমনই মনে হচ্ছে। আবার এটাও হতে পারে যে না, ভারতের একজন এত বড় প্রতিনিধি বাংলাদেশে আসছেন, স্বাভাবিকভাবে তার কাছে সরকারের অনেক ধরনের অভিযোগ বা বিচার যদি বলি এক ধরনের, সেটা বাংলাদেশ দিবে। তো সেই জায়গা থেকে তারা কোনোভাবেই রাষ্ট্র হিসাবে বা সরকার হিসাবে একজন প্রতিনিধি এসে যে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে বা পজিটিভ বক্তব্য, এটা কিন্তু দিবে না। এখন ভারতের অরিজিনাল জিনিসটা কি অন্তরে অন্তরে, সেটা একমাত্র ভারত সরকার জানে, আর সেখানে বসবাসরত অবস্থা শেখ হাসিনা জানেন। বাট সরকারের সামনে এসে যে বক্তব্য ভারতের আসছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে মানে শেখ হাসিনা ইস্যুটাকে ভারত প্রায়োরিটি লেসে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি এমনটাই হয়, তাহলে শেখ হাসিনার জন্য বিশাল দুঃসংবাদ। ভালো থাকুন। সামান্তা লুক, সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা আমার বললেন না। আপনি তর্কে জিতছেন, 100-তে 99 পাইছেন।
আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। জিজ্ঞেস করতে জি জি করেন, যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধাপা উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি এটা? ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম, ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তির স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালের? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড, পেনাল কোডের তো প্রতিদিন পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে, অনেক ধরনের বিষয় আছে, প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়। এমন করে বোর্ড গঠন করে দিক, এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক, সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করব। সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল, আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। তাহলে বিভাজন আরো স্পষ্ট করি। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজ বিষয়। আমি বলতেছি ভাই এটা স্পেশালাইজ বিষয়, আমি মনে করতেছি এটা স্পেশালাইজ বিষয়। এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না, মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না, এটা স্পেশালাইজ বিষয়। এটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন, এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা মানে বললেন না। আপনি তর্কে জিতছেন, 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি জনাব আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি। তারা বলতেছে যে এই দায়িত্ব তারা কেন নেবেন, যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন। এটা আমি বলি নাই। আচ্ছা, আবার বলেন কি বলছেন। আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না, আপনি এটা বলেন নাই? আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে, কিন্তু তা তো না। এক একটা পলিটিক্যাল পার্টি, এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে। তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই, তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে। তাহলে আমরা সকলকে মিলে এটা একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই। এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই, তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি? ওকে, আমি আর কিছু বলতে চাই না, মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে। আচ্ছা, প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে, ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এই ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না। আচ্ছা খালেদ ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। জি করেন। যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধাপা উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি এটা? ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম। ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তির স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালে? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড, পেনাল কোডের তো প্রতিদিন পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট করার জন্য অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই ক্রাইম করা মানে বুঝি নাই, আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না।
আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি না মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম, সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে গেছে। কোনো মধ্যস্থতা হয় না, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আরেকটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করবো, আমরা যখন 10 জন মিলে আলাপ করবো, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবোস করে, তার পাওয়ার শো করে, এটার কোনো সমতা নাই, এটার কোনো আর্গুমেন্ট, এটা কোনো আলোচনা না। এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে, এটা হচ্ছে এই জিনিস। তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায়, এটা করা ঠিক হয় নাই। এবং এইটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা। না এটা এনসিপির অবস্থাটা আমি বললাম, এর চেয়ে ক্লিয়ার আর কোনো মানে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার অ্যানসার দিচ্ছি না। হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস? যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে। ক্লিয়ার ডমিনেশন যেটা, কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল। আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক। তাহলে এটা কিভাবে সমতা? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। এটাও একই রকম একটা জিনিস। একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে। তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্প তো কেউ জানে না। এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, যারা নাকি বিশেষ করে আওয়ামী লীগ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, এবং যারা নাকি আওয়ামী লীগকে হেট করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ফরজ হয়ে যাবে আমার মনে হয় দেখাটা। যদি এইভাবে ভুলি ভাই, ভুল হবে না, আল্লাহ তুমি মাফ করো। যাই হোক দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা আপনার এক প্রকার ধরতে পারেন, মানে নির্বাচন যদি আজকে হয়, ধরেন আজকেই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, মানে আমি যদি এভাবে মানে গুরুত্বটা আপনাদেরকে বোঝানোর সুবিধাতে বললাম। দর্শক বন্ধুরা, আপনার সমন্বয়ক হাসনাত, সার্জিস এরা যতই বলুক যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, কিন্তু পারবে? উল্টো দিকে এই বৈষম্য বিরোধী নামে যে দলটা গঠিত হয়েছে, এই দলটা নির্বাচন করতে পারবে আগামী নির্বাচনে? আসলে এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলতে হবে যে এই অন্তর্বর্তীকালে সরকার, ডক্টর ইউনূস, আপনার জাতিসংঘর যে আছে মহাসচিব আছে, ঠিক আছে, তো উনি কিন্তু আসার পরে রোহিঙ্গাদের সাথে তো আপনার উনি ইফতারি করে, এবং সেখানে ডক্টর ইউনূস বক্তব্য রাখেছে ঈদ আসতে আরো 15 দিন বাকি আছে। আপনি এর আগে চলে আসছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঈদের থেকেও বেশি খুশি, কিংবা ঈদের মতো আমার কাছে আনন্দ লাগতেছে আপনি আসাতে। মানে এভাবে ডক্টর ইউনূস তার নিজের ফিলিংসটা প্রকাশ করে। এখন ভাই জাতিসংঘ থেকে যখন নাকি এই মানুষটা আসে, তখন আপনার পিনাকি, তারপর হচ্ছে ইলিয়াস, বা যারা নাকি জঙ্গিবাদী, দেখবেন মানে কি পরিমাণ যে ফেসবুকে, মেসেঞ্জারে, আপনার কি বলে ইউটিউবের যে আছে, মানে কি পরিমাণ যে পোস্ট করতেছে রে ভাই, কংগ্রাচুলেশন, শেখ হাসিনার আমলে কেউ হয় নাই এটা সেটা। শেখ হাসিনার আমলে উনি 2 বার আসছিল, আসুন এখন মেইন পয়েন্টে যাই। সেটি হচ্ছে জাতিসংঘের যে মহাসচিব, তিনি ডিরেক্ট বলে দিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে। অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারকে আপনার প্রায় 15 থেকে 20 কিলোমিটার লং একটা বাঁশ তেল মেখে, মানে স্মুথ ভাবে দিয়ে দিলেন আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে। কি সেই বাঁশ দিলেন বিএনপি? সেটি হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকার, মানে ডক্টর ইউনূসের আমলে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ নিবে না। আমি যে শুরুতে বললাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দলটা, তারা নির্বাচন করতে পারবে তো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিএনপির স্পষ্ট বক্তব্য যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা সূক্ষ্ম হবে না, এবং এই নির্বাচনে যেই বৈষম্য নামে যে দলটা, তারা নিজেরা দল গঠিত করতে চায়, এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা ওয়াদা করছে যে যতটুকু সহায়তা সরকার থেকে করার প্রয়োজন বা
ম্যান্ডেটের যে ইটা জায়গাটা বা আপনার ইটা থাকবে, ঘরটা থাকবে, যতটুকু করার প্রয়োজন ভোট কেন্দ্রে ততটুকু সহায়তা করবে এই অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে। তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হলে কতটুকু সুখ হবে সেটা কিন্তু আর বলে বোঝাতে হবে না। অতএব এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না। এখন এই ছবিটা দেখেন, যখন নাকি বিএনপি এই বক্তব্য রাখে ঠিক তখন জাতিসংঘর যে মহাসচিব তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করে। সমন্বয়ক মাহিন একটা কথা বলছিল না যে আপনি হচ্ছে পাহারাদার, আপনি কে, আপনি দেশেরকে পাহারা দিবেন, আপনি দেশের স্বার্থে নাক গলাতে আসবেন না। এটাকে আমরা দেখতেছি, কিংবা আমাদের যেই অন্তর্বর্তীকালে সরকার আছে তারা এটাকে হ্যান্ডওভার কিংবা আপনার কন্ট্রোল করবে, তারা দেখাশোনা করবে। আপনি কে? তাহলে এই আমেরিকার যে মহাসচিব জাতিসংঘের তিনি কেন আপনার ইয়ের সাথে বসলো, সেনা প্রধানের সাথে বসলো? কারণ একটাই, বাংলাদেশের সেনাবাহিনীর মানে আপনার জাতিসংঘের যে মহাসচিব আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে বুঝাইছে যে বহির্বিশ্বে কিংবা জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সুনাম আছে। তো এই সুনামটাকে ধরে রাখতে হলে বাংলাদেশের যে আগামী নির্বাচনটা হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘের বিশেষ দৃষ্টিভঙ্গি থাকবে, এবং সেখানে যে আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা কেউ এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন করতে চায় না। এবং এই অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি, সেই পার্টিকে নির্বাচনে আনতে চায় না। ওই কিরে, আমি এটা হাসনাতকে বলতেছি, অনেকেই বুঝতে পারেন যে ভাই হঠাৎ করে কি আপনি তুরমুজ ব্যবসা শুরু করলেন কিনা। আমি এর জন্যই বললাম যে ওই কিরে হাসনাত, সার্জিস বা সমন্বয় যে বা যারা আছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করব তাই না, আর সেনা প্রধানকে তাই না? তাহলে সেনা প্রধানের সাথে কেন বসতেছে, কিংবা সেনা প্রধানকে এই ধরনের কথা কেন বললো আসতেছি? সেই কথা বলার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে তোমরা যেই শান্তি রক্ষা মিশনে যাও সেটা থেকে যাতে তোমরা বঞ্চিত না হও, কিংবা বহির্বিশ্বে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে, যেই সেনাবাহিনী নাকি এতটা নাম বা সুনাম তোমরা অর্জন করছো, এগুলা যাতে হাতছাড়া না হয়ে যায়, কিংবা এই যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, এই মিশন থেকে যাতে অন্য কোনো দেশের সেনাবাহিনী সেখানে তোমাদের জায়গাটা কি কেড়ে না নিয়ে যায়। বুঝতে পারে কি ইঙ্গিত দিছে? মানে কি বিএনপি যে কথাটা বলছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যেই দলটা করতেছে এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা যেই আপনার ওয়াদা করছে যতটুকু সহায়তা করবে, মানে সম্পূর্ণ বাস দিয়ে দিছে বিএনপি। সাবাস বিএনপি, এটাই হচ্ছে স্বাধীনতার দল। বুঝো না মধু মিয়া মধু। আরে সার্জিস হাসনা, আওয়ামী লীগ বিএনপি হচ্ছে স্বাধীনতার দল, আওয়ামী লীগ বিএনপি হচ্ছে বাংলাদেশের ৭১-এর দল। এই দল দুইটাকে তোমরা নিশ্চিহ্ন করে ফেলবা, এই দল দুইটাকে তোমরা শেষ করে দিবা না? ওই যে বৈশা ওই যে কারণ বাজারে তরমুজ আলার মতো তরমুজ বেচকা যাও, ঠিক আছে? যথেষ্ট হয়েছে, তোমাদের খেলা শেষ, অলমোস্ট শেষ। এখন থেকে খেলা হবে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে শুধু খেলবে আওয়ামী লীগ আর বিএনপি, আদার্স কোনো দল পাত্তা থাকবে না, কারণ সবকটাই সুবিধাবাড়ি। এখন আসুন, আপনার জাতিসংঘের এই বক্তব্য এবং সেনা প্রধানকে বিশেষভাবে বলল যে বাংলাদেশে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে আপনার বিশেষ একটা ভূমিকা পালন করতে হবে। যে ভূমিকাটা হবে নিরপেক্ষ, যেই ভূমিকাটা পালন হবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, যেই ভূমিকাটা থাকবে বাংলাদেশের জনগণ যাতে তার ভোট দেওয়ার যে অধিকার, যেই নাগরিকের যে একটা প্রাপ্য বা আপনার যে সার্টিফিকেট ভোট, তাই না, একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের এটা তো ভাই সবচেয়ে পিওর ইচ্ছা নাকি, যে আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব। এটাই তো একটা ইচ্ছা থাকে ভাই একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের। তো এটাকেই ফিরে আনার জন্য জাতিসংঘের মহাসচিব আপনার বাংলাদেশের সেনা প্রধানকে বিশেষভাবে সতর্কবার্তা করে দেয়, বিশেষভাবে কি সতর্কবার্তা। এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে হবে, এবং আওয়ামী লীগ কি অংশগ্রহণ নিবে। খেলা কি শুরু। এই সমন্বয়ক হাসনাত, সার্জিস এরা আসলে যতই বলুক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে এটা করবে সেটা করবে, আরে ভাই কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, লাস্টে ওই যে তুরমুজ বেচা বিক্রেতা ওই কিরে বুঝে না মধু। তাই আমিও বলতে চাই বুঝে না সার্জিস, হাসনাত,
এটা স্বাধীনতার দল, আওয়ামী লীগ আর বিএনপি স্বাধীনতার দল। বুঝো না, এটা স্বাধীনতার দল, ৭১-এর দল, বুঝছো? অতএব এই সমন্বয়কদের খেলা কি অলমোস্ট ডান, শেষ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই বাংলাদেশে আমাদের ৭১-এর যে বিজয় সেটা আবারও আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বিএনপিকে। শাবাশ বিএনপি, দেখাই দিচ্ছেন যে আপনারা আর আওয়ামী লীগ অচিরেই মানে স্বাধীনতার দল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।